আমরা অনেক ভিডিও আগে প্রজেকশন বা লম্ব অভিক্ষেপ নিয়ে কথা বলেছিলাম, তবে সেই সময় আমরা মূলত একটা লাইনের উপরে প্রজেকশন নিয়ে কথা বলেছিলাম। এখন ধরি যে আমার কাছে যে কোনো একটা লাইন বা রেখা একটা এল আছে, যেটা হচ্ছে একটা ভেক্টরের ব্যাপ্তি বা স্প্যান, এবং ভেক্টরটার নাম হচ্ছে ভি। অথবা এটাকে আমরা এভাবেও বলতে পারি যে এল হচ্ছে সেই সকল মানে ভেক্টর ভি এর সকল স্কেলার গুণিতক, যেখানে স্কেলার মানটি হচ্ছে একটি বাস্তব সংখ্যার সদস্য। তাহলে এই দুটো জিনিস মূলত একটা লাইনকে বোঝায়। যাই হোক, আমরা সেই জিনিসটাকে আমরা যেভাবে দেখিয়েছিলাম, মানে আচ্ছা দাঁড়াও, আমি এখানে এঁকে ফেলি তাড়াতাড়ি করে। তাহলে আমি প্রথমে আমার অক্ষগুলো এঁকে ফেলি। একটু পরিষ্কার করে আঁকা দরকার। তাহলে এটা হলো আমার উলম্ব অক্ষ বা ভার্টিক্যাল অ্যাক্সিস, এবং এটা হচ্ছে আমার আনুভূমিক বা হরাইজন্টাল অ্যাক্সিস। এবং ধরে নেই যে এখানে একটা লাইন আছে যেটা মূল বিন্দু বা শূন্য বিন্দু দিয়ে যায়। তাহলে এটা হচ্ছে আমাদের লাইন এল। আমরা জানি যে যেকোনো একটা ভেক্টর এক্স, যেকোনো একটা ভেক্টর এক্স এর প্রজেকশন এল এর উপরে কিরকম হবে, তাহলে এটা হচ্ছে আমাদের ভেক্টর এক্স। দৃষ্টিগতভাবে এটা এরকম হবে যে তুমি যদি ধরো এখানে একটা তোমার আলোর উৎস আছে এবং এখান থেকে আলো পড়ছে, তাহলে এক্স এর ছায়া যেটা এল এর উপর পড়বে সেটাই হবে তোমার প্রজেকশন। তাহলে আমরা যদি এখানে দেখাই সেটা, তাহলে এই এরকম হবে জিনিসটা। তাহলে এটা হচ্ছে আমাদের প্রজেকশন এক্স এর প্রজেকশন আমাদের লাইন এল এর উপর। যদিও আমরা তখন জিনিসটাকে আরো আনুষ্ঠানিকভাবে বলেছিলাম, আমরা এখানে একটা লম্ব নিয়েছিলাম এবং বলেছিলাম যে এক্স এ থেকে আমরা যদি এক্স এর প্রজেকশনটাকে বিয়োগ করি, তাহলে আমরা সেই লাইন, সেই লম্বটি পাবো, এবং মানে বলেছিলাম যে এটা এই এল এর সবকিছুর উপরে লম্ব হবে। আমি মূলত জিনিসটাকে এভাবেই দেখি যে এটা হচ্ছে একটা ছায়া আমাদের লাইনটার উপরে, এবং এটা হচ্ছে প্রজেকশনের একটা সাধারণ পরিস্থিতি। তুমি চাইলে নিজের কাছে প্রমাণ করতে পারো যে এল হচ্ছে একটা বৈধ সাবস্পেস, কারণ এটা শূন্য ভেক্টরকে ধারণ করে এবং এটা কেন্দ্রবিন্দু দিয়ে যায়। এটা যোগের দ্বারা সীমাবদ্ধ, অর্থাৎ এখানে যে কোনো সদস্য যোগ করলে তুমি এখানেই একটা উপাদান পাবে, এবং গুণের জন্য সীমাবদ্ধ, তুমি একটা যে কোনো উপাদান নিয়ে গুণ করো তাহলে তুমি এখানে এল এর মধ্যেই উপাদান পাবে। তার মানে এটা একটা বৈধ সাবস্পেস। আমরা একটু এখানে লিখে নিই, আমরা আসলে এখানে আমরা তো এটা বের করতে পেরেছিলাম, এবং এটা আসলে একটু মনে করিয়ে দেওয়ার মতো। এখানে আমাদের যদি একটা কোনো স্প্যানিং ভেক্টর থাকে, তাহলে আমরা এই প্রজেকশনটা বের করতে পারবো। আমাদের লাইন এল এর উপরে ভেক্টর এক্স এর প্রজেকশন, আমাদের লাইন এল এর উপরে ভেক্টর এক্স এর প্রজেকশন, এটা সমান ছিল এক্স ডট, এক্স এর সাথে ডট গুণ করব আমাদের সেই স্প্যানিং ভেক্টর ভি, এবং এটা দ্বারা এটা ভাগ করব ভি ডট ভি দ্বারা, এবং এই ভি ডট ভি হচ্ছে ভি এর দৈর্ঘ্যের বর্গ। এবং এখান থেকে তুমি যেই মানটাই পাও না কেন, সেটা অবশ্যই যেন তোমার লাইনের উপরে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। সুতরাং এই পুরোটা গুণ হবে ভেক্টর ভি, অর্থাৎ এর কোনো বর্ধিত বা সংকুচিত মান হবে, তবে আমাদের লাইন এল এর উপরে এটাকে থাকতে হবে। অর্থাৎ এটা দেখতে এরকমও হতে পারে, এবং এটা মানে যে কোনো ভেক্টরই তোমার লাইনকে স্প্যান করবে, কেবলমাত্র তোমাদের শূন্য ভেক্টর ছাড়া। যাই হোক, এটা ছিল আমাদের লাইনের উপর প্রজেকশন, যেটাকে আমরা একটা একটা এক ধরনের সাবস্পেস বলতে পারি। এবং এখন আমরা আমাদের সংজ্ঞাটাকে আরেকটু বর্ধিত করব, এবং আমরা যে কোনো সাবস্পেসের জন্য প্রজেকশনের সংজ্ঞা দিব। তাহলে আমরা ইতোমধ্যেই জানি যে, আচ্ছা ধরো আমি এখানে একটা বিভাজন রেখা টেনে নিই যেন বোঝা যায় যে আমরা আলাদা কিছু একটা করছি এখানে। আমরা জানি যে ভি যদি ভি যদি আর এন এর কোনো সাবস্পেস হয়, ভি যদি আর এন এর কোনো সাবস্পেস হয়, তাহলে ভি এর লম্ব পরিপূরক বা ভি এর অর্থোগোনাল কমপ্লিমেন্ট এটাও আমাদের আর এন এর একটি সাবস্পেস হবে। তাহলে আমরা এটাকে এভাবে লিখি, ভি এর অর্থোগোনাল কমপ্লিমেন্ট এটাও একটা সাবস্পেস। তাহলে তোমার কাছে যদি মানে এরকম দুটি সাবস্পেস থাকে, একটা সাবস্পেস আছে এবং সেটার অর্থোগোনাল কমপ্লিমেন্ট আছে, তাহলে তোমার কাছে যদি যে কোনো আর এন এর একটি সদস্য থাকে, ধরো এক্স যেটা আর এন এর যে কোনো একটা সদস্য, তাহলে এক্স কে আমরা এভাবে প্রকাশ করতে পারবো, আমাদের ভি এর যে কোনো একটা সদস্য নিব এবং ভি এর অর্থোগোনাল কমপ্লিমেন্টের যে কোনো একটা সদস্যের যোগফল আকারে আমরা এক্স কে প্রকাশ করতে পারবো। যেখানে আমি এখানে লিখে দেই, যেখানে ভেক্টর ভি হচ্ছে আমাদের সাবস্পেস ভি এর একটি সদস্য, এবং আমাদের ভেক্টর ডব্লিউ হচ্ছে আমাদের আমাদের ভি এর কমপ্লিমেন্টের সাবস্পেস ভি এর কমপ্লিমেন্টের একটি সদস্য। এটা আমরা কয়েকটা ভিডিও আগে দেখেছিলাম এবং এটা প্রমাণ করেছিলাম যে এটা আর এন এর যে কোনো ভেক্টরের জন্য সত্য। এখন এই তথ্যগুলো আমাদেরকে দেওয়ার পরে আমরা এখন চাইলে বের করতে পারবো আমাদের এক্স এর প্রজেকশন আমাদের সাবস্পেস ভি এর উপরে
এক্স এর প্রজেকশন সাবস্পেস ভি এর উপরে সমান হবে, এটাকে আমরা এভাবে দেখতে পারি যে ভি এবং ডাব্লিউ হচ্ছে এক্স এর দুটি অংশ, এবং আমরা কেবল সেই অংশটা নিব যেটা আমাদের ভি এর থেকে এসেছে, সেই অংশটাকে আমরা নিব। সুতরাং এটা সমান হবে কেবলমাত্র ভেক্টর ভি। বিপরীত ক্রমে তুমি বলতে পারো যে এক্স এর প্রজেকশন আমাদের ভি এর, এক্স এর প্রজেকশন ভি এর অর্থোগোনাল কমপ্লিমেন্ট, আচ্ছা ধরো এটাকে আমি ট্রান্সপোজ লিখে ফেলেছি, এটা হবে অর্থোগোনাল কমপ্লিমেন্ট ভি এর সমান হবে ডব্লিউ। এখানের এই জিনিসটা হচ্ছে ভি এর উপরে এক্স এর প্রজেকশন, এবং এখানের এই জিনিসটা হচ্ছে ভি এর অর্থোগোনাল কমপ্লিমেন্টের উপর এক্স এর প্রজেকশন। এবং এখানে আমি মূলত দেখাতে চাই যে এই যে আমাদের সংজ্ঞাটা, এই যে আমাদের এখানের সংজ্ঞাটা যেটা আমরা বের করলাম, এটা আমাদের যে কোনো সাবস্পেস ভি এর জন্য, আমাদের যে কোনো সাবস্পেস ভি এর জন্য যেটা কিনা একটা লাইন, সেটার জন্য আমাদের পুরাতন সংজ্ঞার সমান বা একই রকম হবে। কারণ এল ছিল একটা বৈধ সাবস্পেস, তবে সব সাবস্পেস কিন্তু লাইন হবে না। এবং এই জিনিসটা বোঝার জন্য বা দেখার জন্য আমরা একটা উদাহরণ দেখতে পারি, যেটা আমরা বেশ কয়েকটি ভিডিও আগে দেখেছিলাম। আমরা স্ক্রল ডাউন করলে দেখতে পারবো উদাহরণটি। আমাদের কাছে একটা 2x2 ম্যাট্রিক্স এ আছে, এবং আমাদের কাছে একটা ভেক্টর বি আছে যেটা আমাদের কলাম স্পেস এ এর সদস্য। এবং এখানে আমরা এটাই দেখিয়েছিলাম এই উদাহরণে যে আমাদের সবচেয়ে স্বল্পতম দূরত্ব ছিল আমাদের এ এর একটা অনন্য রো স্পেস, একটা ইউনিক রো স্পেস। আশা করি তোমার কিছুটা মনে পড়ে গেছে জিনিসটা। তাহলে চলো আমরা এটাকে গ্রাফে এঁকে ফেলি এবং দেখি যে আমরা এটা গ্রাফের মাধ্যমে খুব সহজে প্রজেকশন নিয়ে এই সমস্যাটা সমাধান করতে পারতাম। আমি আমার অক্ষগুলো এঁকে নেই। আমি আশা করি অক্ষগুলো আঁকার মাধ্যমে তোমার উদাহরণটি কিছুটা মনে পড়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের অক্ষগুলি, এবং এখানে যেটা আমরা দেখি, যেটা তোমরা নিজে নিজে প্রমাণ করতে পারো যে এ এর নাল স্পেস বা সে সকল ভেক্টর, সে সকল এক্স যেটা এই শর্তটা পূরণ করে যে এক্স সমান 0, হচ্ছে ভেক্টর 2, 3 এর স্প্যান, 2, 3 এর স্প্যান। তাহলে আমরা ডান দিকে 2 ঘর যাব, ডান দিকে 2 ঘর যাব এবং উপরের দিকে 3 ঘর উঠব। তাহলে আমাদের ভেক্টরটা দেখতে এরকম হবে, এবং এই ভেক্টর স্প্যানটা আসলে এরকম হবে। তাহলে আমরা যদি এটাকে স্কেল মান বাড়িয়ে দিই এবং কমিয়ে দিই, তাহলে আমরা উভয় দিকে এরকম একটা লাইন পাবো। আমি এটা সুন্দর করে রাখছি। তাহলে আমাদের এই ভেক্টর স্প্যানটা দেখতে অনেকটা এরকম হবে। তাহলে এখানের এই জিনিসটা হচ্ছে আমাদের এ এর নাল স্পেস, এটা হচ্ছে আমাদের নাল স্পেস, এবং রো স্পেস হচ্ছে এখানের এই ভেক্টরটা 3 এবং -2। তুমি দেখতে পাচ্ছ এখানে এই জিনিসটা আছে, এবং আমরা প্রথম ভেক্টরটা নিচ্ছি, নিচের ভেক্টর নিচ্ছি না, কারণ নিচের ভেক্টরটা এটার স্কেলার গুণিতক, সুতরাং এটাকে আমরা নিয়ে কাজ করব শুধু। তাহলে আমরা যদি সেটাকে আঁকতে যাই, এখানে আমাদের এটা হচ্ছে 3, আমরা 3 ঘর যাব এবং 2 ঘর -2, যেহেতু 2 ঘর নিচে আসবো, তাহলে এইটা হবে আমাদের ভেক্টর। এবং আমরা যদি এই লাইনটার স্কেলার গুণিতক গুলো নেই, যাবতীয় স্কেলার গুণিতক, সেগুলো অবশ্যই এই লাইনের মধ্যেই থাকবে, তাহলে আমরা এই লাইনটার স্প্যান পাবো। তাহলে এটা যদি আমরা আদর্শ অবস্থানে আঁকি, স্ট্যান্ডার্ড পজিশন আঁকলে এটা দেখতে অনেকটা এরকম হবে। তাহলে এটা হচ্ছে আমাদের এ এর রো স্পেস, এটা হচ্ছে আমাদের এ এর রো স্পেস, বা এটাকে আমরা বলতে পারি এ এর কলাম স্পেসের ট্রান্সপোজ। এবং আমরা জানি এই দুটি জিনিস পরস্পরের অর্থোগোনাল কমপ্লিমেন্ট। আমরা জানি এবং এটা আমরা অনেকবার দেখেছি, এ এর নাল স্পেস এটা সমান হচ্ছে এ এর রো স্পেসের অর্থোগোনাল কমপ্লিমেন্ট। এবং আমরা আরো জানি নাল স্পেসের অর্থোগোনাল কমপ্লিমেন্ট এটা সমান হচ্ছে রো স্পেস। অর্থাৎ এখানে সবকিছু এর উপর অর্থোগোনাল এবং এখানে সবকিছু এর উপর অর্থোগোনাল, এবং আমরা এই লাইন দুটোর মাধ্যমে দেখতে পাচ্ছি যে এই জিনিসটা সত্য। এগুলো সুন্দর অরিজিন দিয়ে গেছে এবং এরা পরস্পরের উপর অর্থোগোনাল। এবং আমরা এটা ধারণাটা আসলে পরিষ্কার, যে আমরা বলেছিলাম যে আমাদের ভিডিও শুরুতে যে R2 এর যে কোনো কিছু, এবং এটা কিন্তু R2 তে আমরা বলেছিলাম যে R2 এর যে কোনো কিছুকে আমরা এই দুটো জিনিসের যোগফল বা সাম আকারে প্রকাশ করতে পারি। ধরো আমার কাছে এরকম একটা বিন্দু আছে, তাহলে আমি এটাকে কিভাবে এই রেখা এবং এই রেখার যোগফল আকারে প্রকাশ করতে পারবো? আমি যদি এই লাইন বরাবর আগাই, তাহলে ধরো আমার এই লাইন বরাবর এইরকম একটা ভেক্টর আছে, এটা হচ্ছে এই লাইন বরাবর একটা ভেক্টর, এবং আমার কাছে যদি এই ভেক্টরটা থাকে, ধরো এখানের এই ভেক্টরটা আছে, এবং এটা কিন্তু আদর্শ অবস্থানে আঁকা। যদিও এটা আদর্শ অবস্থানে আঁকা আছে, আমাদের কিন্তু এটা আদর্শ অবস্থানে সবসময় আঁকার প্রয়োজন, এটা আমরা ভেক্টরের ভিডিওতে শুরুর দিকে বলেছিলাম। এটা আমি যে কোনো জায়গা থেকে আঁকতে পারি। তাহলে আমি যদি এটাকে স্থানান্তরিত করে অন্য কোথাও আঁকি, তাহলে আমাদের কাজ হয়ে যাবে।
তাহলে আমি যদি এই ভেক্টরটাকে মানে অবস্থান বদল করে এখানে আঁকি, তাহলে আমি এটা পেয়ে যাব। তার মানে আমি R2 এর যে কোনো একটা বিন্দুকে আমার রো স্পেস এবং রো স্পেসের অর্থোগোনাল কমপ্লিমেন্ট অর্থাৎ নাল স্পেসের সংযুক্তি হিসেবে দেখিয়ে দিয়েছি। তবে সেই ভিডিওতে আমরা মূলত যে জিনিসটা নিয়ে কাজ করেছিলাম সেটা হচ্ছে সমাধান সেট বা সলিউশন সেট, যেটা হচ্ছে দেখতে এইরকম। এটার একটা নির্দিষ্ট সমাধান আছে এবং সাথে আছে নাল স্পেসের সদস্য। তাহলে 3 শূন্য দেখতে অনেকটা এরকম হবে এবং এর সাথে যোগ হবে নাল স্পেস, তার মানে এটা নাল স্পেসের সাথে সমরৈখিক হবে কিন্তু 3 দ্বারা স্থানান্তরিত হবে। আচ্ছা আমি এটাকে একটু মানে ভালো করে আঁকি, তাহলে আমরা একটু ঠিক করে আঁকার চেষ্টা করি লাইনটাকে। আসলে বাঁকা হয়ে যাচ্ছে বারবার। তাহলে এটা উপরের দিকে হয়ে যাবে এবং নিচের দিকে এইরকম হবে। তাহলে তাহলে এই রেখাটি হচ্ছে আমাদের সমাধান সেট বা সলিউশন সেট। তোমার যদি আগের ভিডিওটি মনে থাকে সেখানে আমরা বলেছিলাম যে আমাদের এমন একটা সদস্য আছে যেটা আমাদের সলিউশন সেটেরও সদস্য এবং আমাদের রো স্পেসেরও সদস্য, এবং সেই সদস্যটি হবে আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম সমাধান, এবং সেটা হচ্ছে এখানের এই ভেক্টরটা, এই হলুদ ভেক্টরটা, যেটা আমাদের রো স্পেসের সদস্য অবশ্যই, এবং এটা আমাদের সলিউশন সেটের একটা বিন্দুর দিকে চিহ্নিত করে। সুতরাং এবং তুমি দেখতে পাচ্ছ যে এটাই সবচেয়ে সংক্ষিপ্ত বা সবচেয়ে ক্ষুদ্রতম ভেক্টর, এবং তুমি হয়তো দেখতে পারবে যে এটা হচ্ছে যে কোনো সমাধান। আমি একটা ভালো রং ব্যবহার করে এটাকে দেখাই। তাহলে আমি বলছিলাম আমাদের সলিউশন সেটের যে কোনো সলিউশন, ধরি এটা এরকম একটা, এটা হচ্ছে আমাদের একটা যে কোনো সলিউশন, এবং এটা যেহেতু আমাদের সলিউশন সেটে অবস্থিত সুতরাং এটাকে আমরা আমাদের রো স্পেস এবং নাল স্পেসের সমষ্টি হিসাবে দেখাতে পারি, কারণ জানি আমরা সেটা আমাদের পক্ষে করা সম্ভব। তাহলে এটাকে আমি কিভাবে দেখাতে পারি? আমি এই ভেক্টরটা নিতে পারি এবং এটার সাথে এই হলুদ ভেক্টরের সাথে এই লাল ভেক্টরটা যোগ করে দিতে পারি। তাহলে আমরা আমাদের সেই বিন্দুতে পৌঁছে যাব, এবং এই লাল ভেক্টরটা অবশ্যই আমার নাল স্পেসের সদস্য, কেবলমাত্র এটাকে স্থানান্তরিত করা হয়েছে আর কিছুই না, সুতরাং এটা অবশ্যই নাল স্পেসের সদস্য হবে। এবং আমি এখানে মূলত এটাই দেখাচ্ছি যে আমি যদি আমার নাল স্পেসের একটা ভেক্টর, রো স্পেসের একটা ভেক্টর নিই এবং তার সাথে নাল স্পেসের একটা ভেক্টর যোগ করি, তাহলে আমি সলিউশন সেটের একটা পয়েন্ট পাবো। এবং তুমি যদি এটাকে এভাবে চিন্তা করো যে সলিউশন সেটের প্রজেকশন আমার রো স্পেসের উপরে, তাহলে সেটা কি হবে? সেটা হবে এই হলুদ ভেক্টরটা। এখন এখানে যেটা আমরা দেখাচ্ছি এটাকে আমরা মূলত দুভাবে চিন্তা করতে পারি। তাহলে ধরি এটা হচ্ছে আমাদের সমাধান ঠিক এখানে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের সমাধান সমান হচ্ছে আমাদের রো স্পেসের যে কোনো একটি সদস্য যোগ আমাদের নাল স্পেসের যে কোনো একটি সদস্য, যেটা হচ্ছে এখানে এবং এখানে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই সলিউশনের প্রজেকশন এটা সমান হচ্ছে, আচ্ছা দাঁড়াও এটাকে একটু অন্যভাবে লিখি, এটা এভাবে লেখা ঠিক হচ্ছে না। আমার রো স্পেসের উপর আমার সলিউশনের প্রজেকশন সমান হচ্ছে, এটাকে এভাবে বলা যায় যে এটা আমাদের রো স্পেসের উপাদানটি যোগ আমাদের রো স্পেসের অর্থোগোনাল কমপ্লিমেন্টের উপাদানটি অথবা আমার নাল স্পেসের উপাদানটি, অর্থাৎ এটা সমান হবে আর ভেক্টর। এবং আমি তোমাকে এটাই মূলত দেখাতে চাচ্ছি যে আমরা শুরুতে যে সংজ্ঞাটি বলেছিলাম এটা সেটার সমতুল্য, অর্থাৎ এটা আমাদের লাইনের উপর প্রজেকশনের যেভাবে আমরা সংজ্ঞা দিয়েছিলাম এখানে এটা একই রকম হবে, কারণ এখানে সাবস্পেসটি হচ্ছে একটা লাইন। তাহলে চলো আমরা একটা সলিউশন সেট বের করি, এবং আমরা জানি এখান থেকে দেখেই বুঝতে পারছি যে সবচেয়ে সহজ সলিউশন সেট হবে যদি আমরা সি কে শূন্য করে দিই। তাহলে এই 3 শূন্য ভেক্টর এটা হচ্ছে একটা সলিউশন। তাহলে এই নীল ভেক্টরটা এখানে এটা হবে আমাদের সলিউশন সেট। তাহলে আমরা বলছি যে x সমান ভেক্টর 3 শূন্য, এবং এটা হচ্ছে একটা সমাধান বা একটা সলিউশন। এবং আমরা বলছি যে আমরা সবচেয়ে ক্ষুদ্রতম সলিউশনটা বের করতে চাচ্ছি, বা আমরা এক্স এর প্রজেকশন আমাদের রো স্পেসের উপরে কেমন হবে সেটা বের করতে চাচ্ছি। অথবা আমরা এটাকে এভাবেও দেখতে পারি যে এক্স এর প্রজেকশন এই লাইনটার উপরে, যে লাইনটা হচ্ছে আমাদের রো স্পেস। আমি এখানে মূলত এই কাজটা এই জন্যই করছি যে আমি তোমাদেরকে এটা দেখাতে চাচ্ছি যে আমরা যে যে সাবস্পেসের প্রজেকশনের কথাটা তোমাদেরকে মাত্র এখানে বললাম সেটা আমাদের আগে যে আমরা সলিউশনটা করেছি সেটার সাথে সমতুল্য, অর্থাৎ সেটার মতোই। কিন্তু মানে এখানে হচ্ছে এটা একটু সাধারণ ক্ষেত্রে এটা প্রযোজ্য, কারণ এটা একটা সাবস্পেসের উপর প্রযোজ্য এবং সাবস্পেস লাইন নাও হলেও চলে। তাহলে আমরা এখন বের করব প্রজেকশন ভেক্টর 3 শূন্যর প্রজেকশন আমাদের রো স্পেসের উপরে, যেটা একটা লাইন, আমাদের রো স্পেসের উপর যেটা একটা লাইন। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা করব যে আমাদের ভেক্টর 3 শূন্য এটার সাথে আমরা গুণ করব স্প্যানিং ভেক্টর,
এবং এখানে স্প্যানিং ভেক্টরটা হচ্ছে 3 এবং -2। এখানে অনেকগুলো থাকতে পারে, তবে এখানে এটাই আছে, সুতরাং আমরা এখানে এটাই নিব, ভেক্টর 3 -2। তাহলে ডট ভেক্টর 3 -2, এবং এই পুরোটার নিচে ভাগ হবে এই ভেক্টরের সাথে নিজের গুণফল, অর্থাৎ 3 - 2 ডট 3 - 2। এবং এটা হবে একটা স্কেলার মান, এবং এটার সাথে আমরা আবার আমাদের স্প্যানিং ভেক্টর গুণ করব, অর্থাৎ 3 - 2। তাহলে আমরা যে সলিউশনটার প্রজেকশন নিব এটা হবে এখানের এই ভেক্টরটা, কারণ এটা একটা লাইনের উপরের প্রজেকশন হবে। আমরা এখানে আমাদের রো স্পেসের উপর প্রজেকশন নিচ্ছি, যেটা হচ্ছে একটা লাইন, সুতরাং এটা শুধু একটা লাইনের উপর প্রজেকশন হবে। যার কারণে আমরা এই রৈখিক প্রজেকশনের ক্ষেত্রে যে সূত্রটি ব্যবহার করি আমরা সেটাই ব্যবহার করছি। তাহলে চলো এটা করে ফেলি। এটা হচ্ছে 3 গুণ 3, 3 গুণ 3 যোগ 0 গুণ -2, অর্থাৎ এখানের এই পুরো জিনিসটা হবে 9। তাহলে এখানের এটা হচ্ছে 3 গুণ 3, আমি আরেকবার দেখিনি, 3 গুণ 3 হচ্ছে 9, যোগ -2 গুণ -2, অর্থাৎ এটা হবে 13। তাহলে এটা হলো 9/3 গুণ এই ভেক্টরটা, অর্থাৎ এখানে লিখে ফেলি 9/3 গুণ আমাদের ভেক্টর 3 -2, যেটা সমান হচ্ছে 27/13 এবং -18/13, যেটা হচ্ছে এখানের এই হলুদ ভেক্টরটি। এটা আমরা আগে যখন করেছিলাম আমরা এই ফলাফলটি পেয়েছিলাম, যদিও আমরা তখন এই সূত্রটি অর্থাৎ লাইনের উপর প্রজেকশনের সূত্রটি ব্যবহার করিনি, তবে আমরা দেখতে পাচ্ছি যে ফলাফল একই আসছে। যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের বৃহৎ প্রজেকশনের সংজ্ঞার সাথে সামঞ্জস্যপূর্ণ। এখানে আমি বলছি যে প্রজেকশনটা হচ্ছে একটা লাইনের উপরে, তবে উপরে যেখানে আমরা করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে আমার প্রজেকশনটা হচ্ছে যে কোনো একটা সাবস্পেসের উপর। তাহলে এটা হচ্ছে আমাদের সূত্র, যেটা আমরা লাইনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তবে আমি তোমাকে শুধুমাত্র ধারণাটি দিয়েছি যে সাবস্পেস হলে সেটা কিভাবে করতে হয়, তবে মানে গাণিতিক সংজ্ঞা বা গাণিতিক হিসাব করার পদ্ধতি এখনো আমি তোমাদেরকে বলিনি, এবং তোমাকে এটাও দেখাইনি যে এটা যখন সাধারণ ক্ষেত্রে আমরা করব তখন এটা একটা রৈখিক রূপান্তর বা একটা লিনিয়ার ট্রান্সফরমেশন হবে। আমি তোমাকে এটা দেখিয়েছি যে লাইনের উপর প্রজেকশন নিলে সেটা লিনিয়ার ট্রান্সফরমেশন হয়, তবে যে কোনো বিচ্ছিন্ন সাবস্পেসের উপরে প্রজেকশন নিলেও সেটাও একটা লিনিয়ার ট্রান্সফরমেশন হয়।